নমস্কার প্রত্যেককে। লাল রঙা চিঠিতে তোমাদের সাথে আমি দীপায়ন। নেতাজি যে ধারাবাহিকটা করছিলাম, বেশ কিছু অনিবার্য কারণে দীর্ঘদিন ধরে তোমাদের সামনে লাল রঙা চিঠির কোনো নতুন ভিডিও আপলোডও করতে পারিনি এবং নেতাজি ধারাবাহিকটাও কার্যত থমকে ছিল। কিন্তু সেই কারণগুলো এখন মিটে গেছে। কি কারণ বলবো না, কিছু অনিবার্য ব্যক্তিগত কারণ ছিল। সুতরাং আজকের লাইভে অবশ্য প্রীতি নেই, আগামী লাইভে অবশ্যই প্রীতি আসবে, সে নিয়ে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তোমাদের। তো নেতাজি যেখান থেকে আমি ধারাবাহিকটা শেষ করেছিলাম, অর্থাৎ শেষ যে পর্বটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম, সেটা হচ্ছে মেয়র হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু। আর আজকে তোমাদের সামনে উপস্থাপিত করব যে ইউরোপে 1933 থেকে 37 খ্রিস্টাব্দ অবধি নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক কর্মপ্রক্রিয়া। আমরা এটা জানি যে নেতাজিকে বারংবার জেলে পাঠানো হয়েছে এবং তিনি যাতে কাজ ঠিকমতো না করতে পারেন তার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা একেবারে পরিকল্পনা মাফিক তাকে গ্রেপ্তার করে জেলে ভরে দিয়েছে, বহুবার হয়েছে। সুতরাং নেতাজি যখন মেয়র ছিলেন তখনও কিন্তু ব্যতিক্রম ঘটে। তিনি সরকারি উচ্চ পদে আছে বলে যে ব্রিটিশরা তাকে ছাড় দিয়েছিল সেটা একেবারেই নয়। নেতাজিকে গ্রেপ্তার করা হয়, জেলে পাঠানো হয় এবং বহরমপুর জেল থেকে শুরু করে ইনসিন জেল, তারপর অন্যান্য নানা রাজ্যের জব্বলপুর জেল, এই সমস্ত কার্যত ভারতে তাকে ঘোরানো হয়। ভারতের বিভিন্ন জেলে নেতাজিকে রাখা হয় এবং এরপর নেতাজিকে শর্ত দেওয়া হয় যে ভারতে তাকে মুক্তি অবশ্যই দেওয়া হবে, কিন্তু তিনি গৃহবন্দী হিসেবে অবস্থান করবেন, অর্থাৎ ভারতে স্বাধীনভাবে তিনি রাজনৈতিক কর্মপ্রক্রিয়া চালাতে পারবেন না। আর তিনি যদি চান তার স্বাস্থ্য পুনরুদ্ধার করতে, তাহলে তাকে ইউরোপে যেতে হবে, অর্থাৎ হয় গৃহবন্দী থাকো নয়তো ভারত থেকে নির্বাসিত হও। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা নেতাজির কাছে এই দুটো অপশন রেখেছিল। নেতাজি দ্বিতীয় অপশনটা বেছেছিলেন, তার কারণ তার মনে হয়েছিল যে ইংরেজ সাম্রাজ্যের ঘাঁটি থেকে তিনি যদি একটু দূরে সরে যেতে পারেন তাহলে ব্রিটিশ বিরোধী যে রাজনৈতিক ক্রিয়াকর্ম তিনি সেটা কিন্তু পরিচালনা করতে পারবেন। ভারতের মাটিতে থাকলে ব্রিটিশরা তাকে 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না, কিন্তু ব্রিটিশদের সাম্রাজ্যের ঘাঁটি থেকে তিনি যদি দূরে থাকেন তাহলে অবশ্যই ব্রিটিশ গুপ্তচর MI6 এর নজর তার উপর থাকবে, কিন্তু নজর অবশ্যই শিথিল হয়ে যাবে। সেই কারণে তিনি দ্বিতীয় অপশনটা বেছে নেন এবং সেই দ্বিতীয় অপশনে ব্রিটিশ সরকার তাকে 1 পয়সাও সাহায্য করে। সেটা প্যাসেজ মানি থেকে শুরু করে ইউরোপে থাকার যাবতীয় খরচ আমরা অনুমান করতে পারি যে নেতাজির দাদা শরৎচন্দ্র বসুই বহন করেছিলেন। নেতাজি বহন করেছিলেন তার পারিবারিকভাবে, এটা ঐতিহাসিক সত্য। আর আমরা অনুমান করতে পারি তাহলে সেই ঐতিহাসিক ভাবে সেই খরচটা কে বহন করেছিলেন, সেটা নেতাজির দাদাই হবেন, কারণ মেজদাদা শরৎচন্দ্র বসুর সঙ্গে নেতাজির ঘনিষ্ঠতা ছিল, অন্যান্য ভাইদের সঙ্গে অতটা ঘনিষ্ঠতা ছিল না। সুতরাং শরৎ বোস নেতাজিকে পরিপূর্ণভাবে আর্থিক সহায়তা দিয়েছিলেন। তো যাই হোক, নেতাজি ইউরোপে পৌঁছলেন 1933-এ এবং এই 1933 থেকে 1937 অব্দি নেতাজির একটাই ধ্যান জ্ঞান উদ্দেশ্য ছিল অর্জুনের পাখির চোখের মতো। সেটা হচ্ছে যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে তিনি যাবেন এবং সেখানে গিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে তার যা বক্তব্য সেই বক্তব্যগুলো তুলে ধরবেন এবং ব্রিটিশরা ভারতকে কিভাবে অত্যাচারিত, নিপীড়িত, শোষিত করছে সেই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরবেন। তার কারণ ব্রিটিশরা প্রচারে বরাবরই ভীষণ রকম পারদর্শী। সুতরাং ব্রিটিশদের যদি হারাতে হয় তাহলে শুধুমাত্র যে ভারতের মাটিতেই আন্দোলন পরিচালনা করলে হবে তা কিন্তু নয়, একটা বিশ্ব জনমত এবং সেই জনমতের সহানুভূতিও নিজের দিকে টেনে আনতে হবে। এবং তার জন্য প্রত্যেকটা রাষ্ট্রে নেতাজি গমন করেছেন। সেটা পোল্যান্ড হতে পারে, যুগোস্লাভিয়া হতে পারে, অস্ট্রিয়া হতে পারে। অস্ট্রিয়াতেই তিনি মূলত ছিলেন ইউরোপে থাকাকালীন। অস্ট্রিয়ায় নিজের বাসভূমি থেকে তিনি একটা জায়গায় যান। ইটালি হতে পারে, বার্লিন হতে পারে, অর্থাৎ জার্মানি। প্রত্যেকটা রাষ্ট্রে নেতাজি গেছিলেন এবং প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের কাছে তার একটাই আবেদন ছিল যে ভারতের স্বাধীনতা সংগ্রামে আপনারা পূর্ণ সহায়তা প্রদান করুন। এবং এক্ষেত্রে অবশ্যই তার একটা ইকুয়েশন কাজ করেছিল। সেই ইকুয়েশনটা হচ্ছে যে যারা মূলত ব্রিটিশ বিরোধী শিবির, নেতাজি নিশ্চয়ই আমেরিকায় যেতে চান বা ইংল্যান্ডে গিয়ে নিশ্চয়ই ইংরেজ মানুষদের সহায়তা প্রার্থনা করেননি। তিনি যেতে চেয়েছিলেন মূলত যারা নিউট্রাল আন্তর্জাতিক ক্ষেত্রে অথবা যারা ব্রিটিশ বিরোধী। এবং এই জায়গাতেই আমরা বলছি যে ইটালি ফ্যাসিস্ট শাসক বেনিটো মুসোলিনি তিনি কিন্তু নেতাজিকে ঐকান্তিকভাবে সহায়তা করেছিলেন।
এই 1933 থেকে 37 অব্দি এই যে 4টে বছর, এই 4টে বছর এর মধ্যে নেতাজি 3বার ইটালিতে গেছিলেন এবং যে মুসোলিনিকে এই কমিউনিস্ট মূর্খ থেকে শুরু করে নানা রকম ধর্মনিরপেক্ষ কিংবা তথাকথিত ফ্যাসিবাদ বিরোধী লোকজন গালাগাল দিয়ে থাকে, গালাগাল না দিলে তাদের ভাত হজম হয় না, ঐতিহাসিকভাবে দেখা যাচ্ছে যে এই মুসোলিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে নেতাজিকে অকুণ্ঠ সাহায্য করেছিলেন। এত সাহায্য হিটলারও কোনোদিন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেতাজি বাধ্য হয়েছিলেন হিটলারের সাহায্য নিতে, কারণ ইটালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার্যত একটা সেকেন্ডারি ফোর্স ছিল। তো যাই হোক, সেই বিষয়টা আমি পরে আসবো পরবর্তী অধ্যায়ে। কিন্তু ইটালিতে মুসোলিনি নেতাজিকে বারংবার সহায়তা প্রদান করেছিলেন এবং এই সমস্ত দেশে নেতাজি বিভিন্ন মৈত্রী সংঘ গঠন করেছিলেন। ধরা যাক ভারত ইটালি মৈত্রী সংঘ বা ভারত জার্মান মৈত্রী সংঘ, ভারত যুগোস্লাভ মৈত্রী সংঘ, এই জাতীয় মৈত্রী সংঘগুলো নেতাজি গঠন করেছিলেন এবং এই মৈত্রী সংঘের উদ্দেশ্য ছিল সমগ্র ইউরোপে ভারতের স্বাধীনতা সংগ্রামের পক্ষে একটা জনমত তৈরি করা। তার কারণ সশস্ত্র সাহায্য পাঠানো সেই পর্যায়টা কিন্তু তখনও আসেনি। নেতাজি সেই সাহায্য তাদের কাছে সেই সময়ে চান। তিনি চেয়েছিলেন কূটনৈতিক সহমর্মিতা, তিনি চেয়েছিলেন বিশ্ব জনমত যাতে ভারতের পক্ষে থাকে এবং এই কারণে ইটালির পরে তিনি যখন বার্লিনে গেলেন তার অনেক আশা ছিল। কিন্তু দেখা গেল যে সেই সময়ে হিটলার ব্রিটিশদের সঙ্গে সখ্য তৈরির জন্য ভারতীয়দের গালাগাল করছেন এবং বারংবার দেখা যাচ্ছে যে নেতাজি বিভিন্ন পত্রপত্রিকায় হিটলারের সমালোচনা করছেন। একবার ভেবে দেখুন যে জার্মানির বুকে দাঁড়িয়ে থার্ড রাইকের যিনি সর্বশক্তিমান প্রায় সম্রাট যাকে বলা যেতে পারে, সেই অ্যাডলফ হিটলারের বিরোধিতা নেতাজি সুভাষচন্দ্র বসু করছেন জার্মানির মাটিতে দাঁড়িয়ে। সুতরাং কি পরিমাণ বুকের ধক ছিল মানুষটার সেটা বোঝাই যায়। তো যারা বলে থাকেন যে নেতাজি হিটলারের অনুগামী, তারা যে কতটা মূর্খ এই বিষয় থেকেই বোঝা যায়। হ্যাঁ, হিটলারের সাহায্য নেতাজি নিয়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য, সেটাও নিতে হয়েছিল তার কারণ রাশিয়া নেতাজিকে সাহায্য করেনি। যদি করতো, নেতাজি রাশিয়ার সাহায্যটাই আগে নিতে চেয়েছিলেন। কমিউনিস্টদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি, যারা আমাদের লাল রঙাছিটির ব্লগগুলো দেখেন, কমিউনিস্ট লোকজনও তো থাকে, তো তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। তো যাই হোক না কেন, বারংবার বার্লিনের কাছে নেতাজি সাহায্য চেয়েছিলেন এবং বার্লিনে সেই সময় হিটলারের বিরোধী গোষ্ঠীর লোকজনও ছিল, তারা কিন্তু নেতাজিকে সাহায্য করেছিল। এছাড়া পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া এই জাতীয় রাষ্ট্রগুলো এবং নানা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতেও তিনি গেছিলেন। রাশিয়ায় নেতাজি যেতে চেয়েছিলেন কিন্তু ব্রিটিশ সরকার তাকে পাসপোর্ট দেয়নি, কারণ ব্রিটেন রাশিয়াকে জমের মতো ভয় পেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যদিও মূর্খতাটা না করতেন, অর্থাৎ রুশ জার্মান অনাক্রমণ চুক্তিটা যদি বজায় থাকত, তাহলে ব্রিটেনের যুদ্ধ জয়ের কোনো আশাই থাকতো না। এবং তারপরেও আমরা দেখতে পেয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে রাশিয়া কিন্তু আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে অবস্থান করেছে। যাই হোক, সেই কথাগুলো আবার পরের পর্বে বলবো, আমি বারবার আগিয়ে পিছিয়ে যাই বিভিন্ন বক্তব্য রাখতে। তো আমি এটা বলতে চাইছি যে রাশিয়ার সঙ্গে কিন্তু নেতাজির মিত্রতা ছিল, পাসপোর্ট ভিসার কারণে তিনি রাশিয়ায় যেতে পারেননি। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখব যে বিভিন্ন দৌত্য মারফত নেতাজি কিন্তু রাশিয়ার সমর্থন চাইছেন এবং রুশ কমিউনিস্ট সরকার নেতাজিকে কিন্তু সহমর্মিতার চোখে দেখছেন। সুতরাং 1933 থেকে 37 পর্যন্ত এই সংক্ষিপ্ত পর্বটা তোমাদের সামনে বিশ্লেষণ করলাম এবং 1937-এ সেই শেষবার যখন তিনি জাহাজে উঠছেন, তখন কিন্তু তিনি একটা ইটালিয়ান জাহাজেই উঠেছিলেন। বেনিতো মুসোলিনির সঙ্গে শেষ সাক্ষাৎ করার পর নেতাজি সেই ইটালিয়ান জাহাজে উঠলেন এবং ভারতে পৌঁছলেন। তার কারণ 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসে তিনি রাষ্ট্রপতি তথা ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন এবং হরিপুরা কংগ্রেসে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু সভাপতি হওয়ার পর একটা বছর সমগ্র ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। ইউরোপে নেতাজির কার্য সফল হয়েছিল, বিশ্ব জনমত চলে এসেছিল ভারতের অনুকূলে এবং এই বিশ্ব জনমত যে ভারতের অনুকূলে এলো, এর সুফল নেতাজি পেয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন আজাদ হিন্দ সরকারকে 11টা রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃতি জানায়। সুতরাং রাজনীতিতে আমি একটা কাজ করলাম আর কালকেই তার সুফল পেয়ে গেলাম এটা নয়, ওরকম বীজ পোঁতার মতো করে বীজগুলো পুঁতে রাখতে হয়। আগামী অদূর ভবিষ্যতে তার ফলটা বা ফসলটা ঘরে ওঠানো যায়। নেতাজি ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, সুতরাং তিনি এই আন্তর্জাতিক পরিস্থিতি কঠোরভাবে অনুধাবন করতে পেরেছিলেন। তো আজকে সংক্ষিপ্তভাবে বেশি কথা না বলে, তোমাদের বোর না করে, নেতাজির ইউরোপে থাকাকালীন পর্বটা
বিশ্লেষণ করলাম। ও আরেকটা কথাও বলা হয়নি, সে কথাটা তো বলে দিতেই হবে, যে আমার নেতাজি ধারাবাহিকে এমিলিয়ে শেঙ্কেল নামক এই ব্যক্তিটির সঙ্গে নেতাজির তথাকথিত সম্পর্কের বিষয়ে কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না। তার কারণ এই এমিলিয়ের পর্বটা যারা অপপ্রচারকারী তারা শুরু করে এই নেতাজির অস্ট্রিয়ায় অবস্থানকালীন। কিন্তু আমরা ঐতিহাসিকভাবে তথ্য বিশ্লেষণ করে দেখেছি যে এমিলি নেতাজির একজন সেক্রেটারি ছিলেন। এমিলির সঙ্গে নেতাজির একটা বন্ধুত্ব হয়েছিল, কারণ একজন সেক্রেটারি যিনি নেতাজির সমস্ত লেখা টাইপ করে দিচ্ছেন, তার পার্সোনাল স্টেনোগ্রাফার, তার সঙ্গে বন্ধুত্ব হবে এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু সেটা বন্ধুত্বের পর্যায়ে সীমাবদ্ধ ছিল। সেটাকে প্রেমের আকার দিয়ে, বিবাহের আকার দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে যারা অপপ্রচারটা করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, যদি ক্ষমতা থাকে তাহলে নেতাজি এবং এমিলিয়ের ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা জনসমক্ষে প্রকাশ করবেন, আর সেটা যদি করতে না পারেন তাহলে অপপ্রচারটা বন্ধ করবেন। সুতরাং আজকে এ পর্যন্তই। আগামী পর্বে থাকবে হরিপুরা কংগ্রেসে নেতাজি সুভাষচন্দ্র বসু রাষ্ট্রপতি হিসেবে শপথ যেভাবে নিলেন, তারপরে আগামী একটা বছর তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামকে কোন উত্তুঙ্গ পর্যায়ে নিয়ে গেছিলেন, যাতে গান্ধী, নেহেরু, প্যাটেলরা নেতাজির ভয়ে ক্রমশ ভীত হয়ে পড়েছিল এবং ত্রিপুরী কংগ্রেসে নেতাজির সোচ্চার বিরোধিতা করেছিল। কি সেই কারণ আগামী পর্বে তোমাদের সামনে তুলে ধরবো। আজকে এ পর্যন্তই। লাল রঙা চিঠির সাথে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশন অবশ্যই চাই। আবার দেখা হবে।